কেপিকেসি। আমরা কয়েকটা অঙ্ক দেখি কেপিকেসি কিভাবে করা যায়। আমি যে এখান থেকে উদ্দীপক দিয়ে এই ম্যাথগুলো আমরা করব। তো পরীক্ষা আসলে যেভাবে আসে ঠিক ওইভাবে আমি উদ্দীপকটা দেওয়ার চেষ্টা করব। জি স্যার। যেমন ধরো এখানে একটা বিক্রিয়ক দিলাম এ। স্যার একটা কথা ছিল। বলো বলো। স্যার আমাদের কি ক্লাসে এখন থেকে সেকেন্ড পেপার পড়ানো হবে সব সময়? আর তোমরা ওই অনলাইনে যে গ্রুপটা আছে আর কি, হ্যাঁ, ওই যে ব্যাচের, ওখানেও ঠিক মতো ইয়ে করো, কারণ ওখানে আমি সেকেন্ড পেপার শুরু করে দিব কিন্তু নেক্সট মান্থে। ওকে স্যার। এখন আমি একটা বিক্রিয়া লিখতেছি, এখানে এ আর বি এই দুটা বিক্রিয়া করে 2 মোল এ বি উৎপন্ন করছে। হ্যাঁ, তো এই বিক্রিয়ার শুরুতে এখানে 4.5 মোল এ এবং 6 মোল বি নেওয়া হলো। এই বিক্রিয়ার শুরুতে 4.5 মোল এ ও 6 মোল বি নেওয়া হলো। এটা হচ্ছে 2 লিটারের একটা পাত্রে, 2 লিটার আয়তন একটি পাত্রে নেওয়া হলো এবং সাম্য অবস্থায় তোমার 6.75 মোল এ বি উৎপন্ন হলো। বিক্রিয়াটির কেপি ও কেসি নির্ণয় করো। বিক্রিয়াটির কেপি ও কেসি নির্ণয় করো, এটাই হচ্ছে প্রশ্নটা। প্রশ্নটা লেখা হয়েছে তোমাদের? আচ্ছা, জি স্যার। আমি বিক্রিয়াটাকে আবার নিচে একটু লিখতেছি, কারণ যেহেতু আমি সলভ করবো আর কি। আর বিক্রিয়াটা হচ্ছে A2 আর B2 এই দুটা বিক্রিয়া করে 2AB উৎপন্ন করতেছে। এটা কি কোনো বিক্রিয়ার সাথে আমরা রিলেট করতে পারি? আমরা যে বিক্রিয়াগুলো এখন পর্যন্ত করছি, কোনো বিক্রিয়ার সাথে কি এটাকে রিলেট করা যায়? জি স্যার। কোনটার সাথে বলো তো? না না, ওই যে ধরো যে এটাকে কিন্তু হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, সেই বিক্রিয়ার সাথে কিন্তু এটাকে রিলেট করা যায়, তাই না? দেখো তো, ওই যে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, ওই বিক্রিয়ার সাথে এটাকে রিলেট করা যায় না? একই রকম তো বিক্রিয়া। তো যাই হোক, আমাকে ওটা লেখা দরকার পড়বে না। এখন বলতো প্রাথমিক অবস্থায় এ কতটুকু দেওয়া ছিল? 4.5 মোল। প্রাথমিক অবস্থায় বি দেওয়া ছিল 6 মোল। আর প্রাথমিক অবস্থায় কোনো এবি উৎপন্ন হয়? জিরো, রাইট। প্রাথমিক অবস্থা হচ্ছে জিরো। এবার আসি আমরা সাম্য অবস্থায়। হ্যাঁ, এখানে সাম্য কথাটা লিখে রাখি। সাম্য অবস্থায় কি হয় সেটা দেখি। আচ্ছা, এখন ধরো এখানে এ আর বি যে বিক্রিয়া করে 2AB তৈরি করতেছে, এটা কি 1:1 রিঅ্যাকশন নাকি 1:2 রিঅ্যাকশন, কোনটা? বিক্রিয়াটা 1:1, তার মানে এ থেকে যতটুকু বিক্রিয়া করবে বি থেকে ঠিক ততটুকুই বিক্রিয়া করবে, তাই না? আর তার দ্বিগুণ পরিমাণ উৎপাদ তৈরি করবে, এই যে 2AB উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের বলতেছি। আমরা এর আগে যতগুলো অঙ্ক মানে সমীকরণ দেখছিলাম সব বিয়োজন মাত্রা দিয়ে দেখছিলাম, তাই না? এখন দেখবো বিয়োজিত মোল সংখ্যা দিয়ে। এখন কি দিয়ে দেখবো? বিয়োজিত মোল সংখ্যা। এখন আমি ধরে নিলাম এই এ থেকে এক্স পরিমাণ বিয়োজিত হলো। কতটুকু? এক্স পরিমাণ। তাহলে এ থেকে, হ্যাঁ, তাহলে এ থেকে যদি এক্স পরিমাণ বিয়োজিত হয়, তাহলে বি থেকেও কতটুকু বিয়োজিত হবে? এক্স পরিমাণ।
সেম পরিমাণ, কারণ 1:1 রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এবি উৎপন্ন হবে 2x পরিমাণ। আচ্ছা, এখন তোমাদেরকে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করি এই জায়গায়, মানে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে বিয়োজন মাত্রা আর বিয়োজিত মোল সংখ্যার মধ্যে তফাৎটা কোন জায়গায়? বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে যে এক্স আর ওটা হচ্ছে আলফা। হ্যাঁ, আলফা। মূল বেসিক পার্থক্যটা কোথায় দেখো, আমাকে যখন বলে দিচ্ছে বিয়োজিত মোল সংখ্যা এক্স, তখন যত মোলই দেওয়া থাকুক সেই মোল থেকে আমি এক্সটাকে বিয়োগ করে দিব, তাহলে সাম্য অবস্থা কতটুকু অবশিষ্ট থাকবে সেটা পেয়ে যাব। আর বিয়োজন মাত্রা দেওয়া থাকলে সেটা আমি করতে হতো কি, যে যেহেতু 4.5 আছে মূল সংখ্যা, আর বিয়োজন মাত্রাটা থাকলে আমাকে করতে হতো কি 4.5 ইন্টু আলফা করা লাগতো। আলফা করলে কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা আমি পাইতাম। তারপরে প্রাথমিক যে মোল সংখ্যা 4.5 সেটা থেকে এটাকে বিয়োগ করতে হতো। এখানে কিন্তু বিয়োজিত মূল সংখ্যা থেকে যখন করতেছি তখন শুধু আমি মাইনাস করতেছি, আর এখানে ওই মূল সংখ্যা দিয়ে আগে আলফাকে গুণ করে বিয়োজিত মূল সংখ্যাটাকে বের করে নিতে হইতো। এখানে মূল সংখ্যা বের করে নিতে হচ্ছে না, এখানে দেওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্নটাতে আবার আসি। এখানে দেখো বলা আছে সাম্য অবস্থায় এবি কতটুকু উৎপন্ন হয়? 6.75 মোল উৎপন্ন হয়। তাহলে এখানে কি আমি বলতে পারি প্রশ্ন মতে 2x ইকুয়ালস টু হচ্ছে 6.75, এটাকে আমি বলতে পারি? কারণ আমি যেটা লিখছি, রাইট, আমি যেটা লিখছি সেখানে সাম্যাবস্থায় এবি এর মোল সংখ্যা 2x, আর প্রশ্ন দেওয়া আছে সেটার পরিমাণ হচ্ছে 6.75। হ্যাঁ, তাহলে এটা 2x ইকুয়ালস টু 6.75, তাহলে x এর মান কত হবে? একটু 6.75 ডিভাইড বাই 2, এটা কত হয় বলো তো? 3.375 হয়, তাই না? এটা হয়। তাহলে আমরা এখান থেকে আগে মূল সংখ্যাগুলো বের করে ফেলি। তাহলে 4.5 মাইনাস 3.375, 375 এটা কত হয়? মানটা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো। স্যার 1.125 1.125, আর এখানে 6 মাইনাস 3.375, এটার মান কত হয়? স্যার 2.625 625, আর 2x এর মান তো 6.75, যেটা আমরা জানি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা আমরা এইটাই লেখা রাখবো। তাহলে এই বিক্রিয়াতে আমি প্রথমে কেসি বের করবো না কেপি বের করবো বলো তো? এটা একটা বোঝার বিষয় এখানে। কেপি আগে কেপি, তাই না? কিন্তু কেপি কিভাবে বের করবো বলো তো? এখানে মিশ্রণের মোট চাপ কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? নো স্যার দেওয়া নেই, বের করে দিতে হবে। কিন্তু মিশ্রণের আয়তন দেওয়া আছে, আমি কিভাবে বের করবো? এটা তো দেওয়া থাকতে হবে। ওইটাও দেওয়া না থাকলে আমি তো আংশিক চাপ বের করতে পারবো না। কিন্তু যেহেতু মিশ্রণের আয়তন দেওয়া আছে, মিশ্রণের আয়তন দেওয়া থাকলে আমরা কি ঘনমাত্রা বের করতে পারবো না? মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যাবে, রাইট? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কেসিটা আগে বের করব, ঠিক আছে? তারপর কেসি কেপি সম্পর্ক থেকে কেপিটা বের করবো। তাহলে এটা সবসময় খেয়াল রাখবা, যে প্রশ্নের মধ্যে মিশ্রণের মোট চাপ বা বিক্রিয়া পাত্রের চাপ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা আগে কেপি বের করব, আর যদি আয়তন দেওয়া থাকে তাহলে আমরা আগে কেসি বের করব। ঠিক আছে, এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর কেপি বের করতে হবে কি থাকে? মিশ্রণে মোট চাপ দেওয়া থাকলে বা বিক্রিয়া পাত্রের চাপ দেওয়া থাকলে আমরা আগে কেপি বের করব, আর আয়তন দেওয়া থাকলে কেসি বের করব। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি, একটু মনোযোগ দিয়ে শোনো।
এইখানে দেখো এই বিক্রিয়া যেটা দেওয়া আছে সেখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত হয় বলো তো? এই বিক্রিয়া অনুযায়ী 2। 2, 1 + 1 2, উৎপাদেরও 2, তাই না? তো যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হবে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে মিশ্রণের মোট চাপ বা মিশ্রণের মোট আয়তন দেওয়া না থাকলেও অঙ্কটা করা যাবে। কারণ আমরা যে সমীকরণটা বের করবো সেখানে ভি বা পি টার্মটা আর থাকবে না, সেক্ষেত্রে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা বের করে ফেলি। যেমন প্রথমে এ এর মোলার ঘনমাত্রা বের করব। এ এর মোল সংখ্যা ছিল 1.125 ডিভাইড বাই 2, মিশ্রণের মোট আয়তন দেওয়া আছে 2 লিটার, ভাগ 2 দিয়ে দিলাম, তাহলে এটা এত মোলার হয়ে গেল। একইভাবে আমরা E2 এর মোলার ঘনমাত্রা বের করব। এটা ছিল 2.625, মিশ্রণের আয়তন 2 মোলার। ঠিক একইভাবে আমরা AB এর মোলার ঘনমাত্রা বের করব। এটা হলো 6.75 ডিভাইড বাই 2 মোলার। আমি এখানে ক্যালকুলেশনটা এখানে করলাম না, আমরা সমীকরণের মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করব। ওইটা বোঝানোর জন্য এইটা ক্যালকুলেশন করলাম না যে আমরা আয়তন ছাড়াও অঙ্কটা করতে পারি, সেটা বোঝানোর জন্য আমি যাই ক্যালকুলেশনটা করলাম না। এখানে কেসি এর সমীকরণটা কি হবে? উপরে হবে উৎপাদন মোলার ঘনমাত্রা আর নিচে হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আচ্ছা, এখানে উৎপাদ হচ্ছে এবি, এটার মোলার ঘনমাত্রা, আর বিক্রিয়াতে যেহেতু 2 মোল আছে, 2 মোল এবি উৎপন্ন হয়, তাহলে এই 2টা এখানে কি হিসেবে ব্যবহৃত হবে? পাওয়ার হিসেবে। আর নিচে হবে এ এর মোলার ঘনমাত্রা, এটা হবে বি এর মোলার ঘনমাত্রা। মানগুলো আমরা বসাই দিই। এটা হচ্ছে 6.75 বাই 2 স্কোয়ার, নিচে হবে 1.125 ভাগ 2 ইন্টু 2.625 বাই 2। এখন দেখো উপরে যেহেতু 6.75 বাই 2 হোল স্কোয়ার আছে, এখানে এই 2 দিয়ে কিন্তু এই দুইটা 2কে কেটে ফেলা যায়, তাই না? আচ্ছা, তাহলে ওই আয়তন অংশটা কি আর থাকে? থাকে না। তাহলে যদি আয়তন দেওয়া নাও থাকতো তাও কিন্তু আমি কেসি বা কেপি এর মানটা বের করতে পারতাম এই অঙ্কে। এখন তোমরা একটু ক্যালকুলেশন করে বলো বাকি অংশটাকে, যে অ্যান্সারটা কত হয়। স্যার 15.43। 0.43, তাহলে এটাই হলো স্যার 15.43। 15.43, 15.43, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আরেকটা অংশে আসি। এবার আমরা কেপি এর মান বের করব। কেপি আমরা জানি, এখানে যেহেতু অলরেডি কেসি বের করে ফেলছি, আমরা জানি কেপি ইকুয়ালস টু হচ্ছে কেসি হচ্ছে আরটি টু দি পাওয়ার ডেল এন। এই সূত্রটা কি আমাদের মনে আছে? কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক যেটা,
এখানে তাহলে কেপি ইকুয়ালস টু কেসি বসালাম, আরটির মানটা আমরা পরেই বসাবো। এখানে ডেল এন এর মান কত বলতো? উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, বিক্রয়কের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে ডেল এন ছিল উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা। তাহলে এখানে ডেল এন এর মান কত হয়? 2 0। মাইনাস, রাইট, 0 হয়ে যায়। 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে rt টু দি পাওয়ার 0, আর কোন সংখ্যার উপর পাওয়ার যখন 0 হয় তখন তার মান কত হয়ে যায়? 1। 1। তাহলে এখানে কেপি ইকুয়ালস টু কি হবে? কেসি হবে। তাহলে কেপি এর মানও হবে 15.43। 15.43 হবে। ঠিক আছে? স্যার আরটি এর উপরে যদি 0 না হয়ে 1 মানে 2 3 সামথিং হতো ওটাকে কিভাবে ক্যালকুলেট করতাম? তাহলে আমরা যে আর এর মান বসাতাম, আর এর মান ধরো আমরা এখানে বসাতাম হচ্ছে 0.0821 বসাতাম। 0.0821 বসাতাম, আর টি এর মানটা বসাতাম। ধরো এই প্রশ্নের মধ্যে আমি যদি মানটা বলে দিই টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে এখানে টি এর মানটা বসাই দিতাম, তাহলে অঙ্কটা হয়ে যেত। আর কেন এখানে আর এর মানটা 0.0821 বসাচ্ছি সেটাও বলে দিচ্ছি। এখানে আমি যে কেসি এর মান বের করছি সেই জায়গায় আমি প্রত্যেকটা উপাদানের মোলার ঘনমাত্রা বের করছি, তাই না? তো মোলার ঘনমাত্রা এখানে একক কি ছিল? মোল পার লিটার ছিল কি? জি স্যার, মোট পার লিটার। আচ্ছা, তাহলে আয়তনটাকে তুমি লিটারে প্রকাশ করছো, তাই তো? তাহলে তুমি যখন আয়তনকে লিটারে প্রকাশ করবা তাহলে এখানে আর এর মানটাও লিটারে বসাতে হবে, লিটার এককে বসাতে হবে। কারণ দুইটা যদি সেম ইউনিটে না হয় তাহলে কিন্তু হিসাব করলে কখনোই সঠিক আনসার পাওয়া যায় না, এটা জানো তো, তাই না? যেমন ধরো আমি নর্মালটা সমীকরণের কথাই বলি, পিভি ইকুয়ালস টু এন আর টি, এই সমীকরণ তো আমরা জানি সবাই, তাই না? তো এখানে আর ইকুয়ালস টু কি লেখা যাবে? আর ইকুয়ালস টু লেখা যাবে পিভি বাই এনটি। আর ইকুয়ালস টু, এখন ধরো তুমি আর এর মান নির্ণয় করবা, এখন পি এর মানটা তুমি বসালা 1 এটিএম, আর তুমি ভি এর মানটা বসালা 22.4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউবে বসালা। তাহলে কি তোমার সঠিক অ্যান্সারটা আসবে? একটা বসাচ্ছ অ্যাটমসফিয়ারে আর একটা বসাচ্ছ মিটার কিউবে। দুইটা ইউনিট কিন্তু, হ্যাঁ, দুইটা ইউনিট কিন্তু একই জায়গায় আসলো না, তাহলে কিন্তু তুমি কোনো সঠিক অ্যান্সার পাবা না। তোমাকে চাপটাকে প্যাসকেলে বসাতে হবে, তাহলে এইটাও এসআই ইউনিট হবে, এটাও এসআই ইউনিট হবে, তাহলে আর এর মানটাও এসআই ইউনিটে আসবে। তাহলে ঠিক একইভাবে তুমি যেহেতু কেসি এর মান বের করার সময় লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করছো, আর এর মানটাও লিটারই বসাতে হবে, এবং লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান হচ্ছে 0.0821, আর 8.314 যেটা আমরা জানি ওটা কিন্তু এসআই ইউনিটে, যখন আয়তন হবে মিটার কিউবে। ঠিক আছে? জি স্যার। আরেকটা ম্যাথে আসি। এই প্রশ্নটা হলো, স্যার একটা বলো। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই চ্যাপ্টারে কেসি কেপি ছাড়া আর কি কি ম্যাথ আছে? তো কেপিকেসি ম্যাথ ছাড়া এখানে বাফার দ্রবণের ম্যাথ আছে। তোমাদের এইবার নতুন শর্ট সিলেবাসে বাফার দ্রবণের ম্যাথ আছে, আর হচ্ছে পিএইচ এর ম্যাথ আছে। হ্যাঁ, আর আর সক্রিয় ম্যাথ কি হবে, মানে বইগুলা? না না, সক্রিয় ভরে ম্যাথ তো আর এখন নাই তোমাদের। বিক্রিয়ার হার অংশটা তো বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে, তাই না? আমি যেটুকু জানি ওইটা তো মনে হয় আর নাই সিলেবাসে। কি আছে? বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। স্যার কথাটা শোনা যাচ্ছিল না, কেটে কেটে আসছিল। আবার বলতেছি, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এই অংশটা কি এখন আর সিলেবাসের অন্তর্ভুক্ত? এখন তার মনে হয় সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো যদি ওটা না থাকে তাহলে সক্রিয় শক্তির ম্যাথ আর আসবে না। স্যার আমাদের এই চ্যাপ্টার কতটুকু পর্যন্ত থাকবে? বাফার দ্রবণ পর্যন্ত।
বাফার দ্রবণের ম্যাথ পর্যন্ত তোমাদের থাকবে। আমরা না এখনো এক্স্যাক্টলি জানি না যে কেমিস্ট্রি মানে কোন চ্যাপ্টার কতটুকু কোনটা থাকবে, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সিলেবাসে না আংশিক আংশিক করে লেখা। না না, নতুন সিলেবাস দিয়ে দিছি তো, তোমরা খেয়াল করো নি? নতুন একটা সিলেবাস দিয়ে দিছে। আমি তোমাদেরকে দেখি আজকে না হলে কালকে টাইম পেলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিব ওই সিলেবাসটা। আমার কাছে আছে, আমি ধরো এই চ্যাপ্টারটা শুধু তোমাদেরকে একটু বলে দেই এই চ্যাপ্টারে কি কি আছে। এখন তো সবগুলোর সিলেবাস বলে দিছে। আচ্ছা, চতুর্থ অধ্যায় আসি। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে তোমাদের যে জিনিসগুলো আছে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি, তারপর রাসায়নিক দিক, রাসায়নিক বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক হচ্ছে একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থার গতিশীলতা, লা-শাতিলিয়ান নীতি। তারপর বিক্রিয়ার সাম্য অবস্থার উপরে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, ভরক্রিয়ার সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি ও কেপি, কেসি ও কেপি এর গাণিতিক রাশিমালার প্রতিপাদন, কেসি ও কেপির সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক ও তাৎপর্য। তারপর আছে পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল, বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এতটুকু হচ্ছে চতুর্থ অধ্যায়ের অংশ। ঠিক আছে? আর মাঝখানে যেগুলো স্কিপ গিয়েছে ওগুলো নেই? না, ওগুলা নাই, ওগুলা নাই, সব মানে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ফার্স্ট থেকে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলো। মাঝখান দিয়ে না আমি আইডেন্টিফাই করতে পারিনি, ফার্স্ট থেকে আবার একটু বলবেন। ওই সিলেবাসের অংশটা। জি স্যার, মানে কি কি আছে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদেরকে সিলেবাসের অংশটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জারে। আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জারে। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করে তোমাদেরকে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। পিডিএফ ফাইলটা আবার মেসেঞ্জারে যাচ্ছে না। আচ্ছা, আমি ইয়ে থেকে পাঠিয়ে দিব, ক্লাসটা শেষ হলে তোমাদেরকে এই ল্যাপটপ এটা পাঠিয়ে দেবো। আচ্ছা ল্যাপটপ, ঠিক আছে। আমি ম্যাথটাতে আসি, এই প্রশ্নটা একটু করি, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এখানে আছে MX5, এই বিক্রিয়াটা এখান থেকে বিয়োজিত হয়ে MX3 উৎপন্ন হচ্ছে, MX3, এবং এখানে X2 উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে বিক্রিয়াটা। আচ্ছা, এখানে প্রশ্নটা হলো, দেখো একটি পাত্রে 1.5 atm চাপে একটি পাত্রে 1.5 atm চাপে MX5 বিক্রিয়কটি নিয়ে বিক্রিয়া করলে নিম্নোক্ত বিক্রিয়া অনুযায়ী
এই যে বিক্রিয়াটা লিখতে হবে। নিম্নোক্ত বিক্রিয়া অনুযায়ী এটি সাম্য অবস্থায় উপনীত হয়। এবং সাম্যাবস্থায় MX5 এর 80% বিয়োজিত হয়। 80% বিয়োজিত হয়। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক নির্ণয় করো। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক নির্ণয় করো। দেখছো? এখানে যে আমি বললাম যে বিক্রিয়াটার সাম্য ধ্রুবক নির্ণয় করো, কোন সাম্য ধ্রুবকটা বের করবো এখানে বলো তো? আমি কি বিক্রিয়ার আয়তন দিয়ে দিছি? কিন্তু কত চাপ দেওয়া আছে, তাহলে এটা আমরা কেপিটা বের করবো। আচ্ছা, আর এই অঙ্কটা করতে হবে বিয়োজন মাত্রা দিয়ে, কারণ বিয়োজন মাত্রা 80% এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, আমরা বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা লেখার পর এখন আসি প্রাথমিক অবস্থায়। বলতো প্রাথমিক অবস্থায় এই MX5 এটা কতটুকু আছে? প্রাথমিক অবস্থায় 1 মোল। 1 মোল। কেন আমি 1 মোল লিখলাম? কারণ আমি প্রশ্নের মধ্যে কোনো মোল সংখ্যা বলে দিইনি, তাই না? তাহলে এখানে 1 ধরে নিব। আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, এই জন্য এগুলো হচ্ছে 0। এবার আসি আমরা সাম্য অবস্থায়। তো সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা হবে আলফা, এটা হচ্ছে আলফা। আলফা ইকুয়ালস টু আমরা কি জানি? আলফা ইকুয়ালস টু হচ্ছে 80%। এই 80% কে 80 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 0.8। তাহলে আলফা মান হচ্ছে 0.8, ঠিক আছে? আচ্ছা, এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিয়ে অঙ্কটাকে বের করে ফেলতে পারি। 1 মাইনাস 0.8, এটাও 0.8, এটাও 0.8, এটা হয়ে যাচ্ছে 0.2। যেহেতু আমরা কেপি বের করব, তাহলে প্রথমে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা বের করে নিতে হবে না? সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা এটা হচ্ছে 0.2 প্লাস 0.8 প্লাস 0.8, এটা হবে 1. তাহলে সাম্য অবস্থায় 1.8 সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করে নিলাম। এখন আমাদের প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ বের করতে হবে। প্রথমে আমরা MX5 এরটা বের করে নিই। সাম্য অবস্থায় MX5 কতটুকু আছে? 1 মাইনাস 0.2। হ্যাঁ, 0.2। আর সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1.8। তাহলে মোল ভগ্নাংশ হয়ে গেল। এটাকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করতে হবে। মিশ্রণের মোট চাপ হচ্ছে 1.5। কত হয় এটা? 0.17। 0.17। তারপর আমরা বের করব MX3 এরটা। MX3 এটা হচ্ছে 0.8 বাই 1.8 1.5, এটার মান কত হয়? 0.67। 0.67।
আর x2 যেটা, ওইটারও কিন্তু আংশিক চাপ সেম হবে। সেম হবে না, কারণ ওইটারও মোল সংখ্যা তো সেম 0.8, যেহেতু ওইটারও মোল সংখ্যা, তাহলে এটারও আংশিক চাপ সেম হবে। তাহলে আমরা কেপি এর সমীকরণটা লিখি। তোমরা বলো তো কেপি এর সমীকরণটা কি হবে? উৎপাদন উৎপাদের মূলের ঘনমাত্রা, না সরি, আংশিক চাপ। কেপিএরটা হবে হচ্ছে পিসিএল উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। mx 5 মান আমরা বসাই দিই। এটা হচ্ছে 0.67, x2 এটাও 0.67, mx 5 এটা হচ্ছে 0.17। 2.64। 2.64 এটি হচ্ছে কেপি এর সমীকরণ। যদিও আমরা হাজারিনার প্রয়োগ অনুযায়ী লিখি যে যেহেতু এখানে কেপি বা কেসি হলো তোমার মোলার ঘনমাত্রার অনুপাত বা আংশিক চাপের অনুপাত, তাই সেগুলো কোনো একক নাই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একক থাকে। যেমন ধরো উপরেরটা হচ্ছে এটিএম, এটা হচ্ছে একক এটিএম, আর নিচে শুধু একটা এটিএম, তাহলে এটার একক কি হওয়া উচিত? এটিএম কে এটিএম হওয়া উচিত। যদি এটা আমরা লিখবো না, দরকার নাই, কিন্তু এক যে হয় না এই কথাটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক না। আচ্ছা, আমি কি শুধু এখানে কেপি এর মান বের করতে বলছিলাম নাকি একদম সাম্য ধ্রুবকের মান বের করতে বলছিলাম প্রশ্নে? শুধু সাম্য ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা কেপি যে বের করছি, এখন সাথে কেসিটাও বের করে ফেলি, যেহেতু সাম্য ধ্রুবকের কথাই বলছি। তাহলে আমরা জানি কেপি আর কেসির মধ্যে সম্পর্ক যেটা আছে, সেখান থেকে আমরা কেসি এর মানটা বের করব। তাহলে কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল্টা এন। ডেল্টা এন। তাহলে আমরা কেসি ইকুয়ালস টু লিখতে পারি কেপি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর মান কত হবে সেটা আমরা একটু বের করে নিই। এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের হচ্ছে 1। ডেল এন এর মান হচ্ছে 1। তো কেপি এর মান আমরা বের করলাম 2.64। যেহেতু আমরা কেপি এর মানটা এটিএম এ বের করছি, তাহলে আর এর মানটাও এটিএম এ বসাতে হবে। এটা হচ্ছে 0.0821। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, প্রশ্নে যেহেতু আমরা একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি, বিক্রিয়াটি 25°C তাপমাত্রা করা হচ্ছে। হ্যাঁ, বিক্রিয়ার তাপমাত্রা হচ্ছে 25°C। আমরা তাপমাত্রা মানও বসিয়ে দিই। 25° মানে কেলভিনের স্কেলে কত হবে? 98 কেলভিন হবে না? আর এটা পাওয়ার হচ্ছে 1। ক্যালকুলেশন করে বলো তো এটা অ্যান্সার কত? জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট। 0.108। এটি হচ্ছে কেসি এর মান। ঠিক আছে, এই হলো একটা বিক্রিয়া। এরপর তোমাদেরকে আরো একটা অঙ্ক করতে দিব। আমি প্রশ্নটা দিচ্ছি। এখানে এ এবং 3 মোল, বি
বিক্রিয়া করে 2AB3 উৎপন্ন করতেছে। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে লেখো। জি স্যার লিখেছি। লেখো বিক্রিয়ার শুরুতে 3 মোল A 3 মোল A ও 7 মোল B একটি পাত্রে নেওয়া হলো। দেখছো, 7 মোল B একটি পাত্রে নেওয়া হলো। সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট মোল সংখ্যা 6.5। 5 হলে এবং 6.5 হলে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেসি নির্ণয় করো। দেখা হয়েছে? জি স্যার লিখেছি। আচ্ছা, এখানে একটা কথা লিখে রাখো যে বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 লিটার আয়তনের পাত্রে করা হয়। 1.5 লিটার আয়তনের পাত্রে করা হয়। এটা কিন্তু তোমাদের টাস্ক। আমি শুধু একটা জিনিস এখানে একটু তোমাদেরকে ধরাই দিই, যেমন প্রাথমিক অবস্থায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 লিটার আয়তনে পাত্রে করা হয়। লিখছো? জি স্যার। এখানে তোমাদেরকে আমি একটু একটা হিন্টস দিই। যেমন ধরো A এর মোল সংখ্যা দেওয়া ছিল 3 প্রাথমিক অবস্থায়, আর B এটা দিয়েছিলাম 7, আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, ওইটা হচ্ছে 0। তো এখানে সাম্যাবস্থায় মোট কত মোল উৎপন্ন হয় সেটা বলে দেওয়া আছে। যখন সাম্যাবস্থায় কত মোল উৎপন্ন হয় সেটা বলা থাকবে, তখন আমরা বিয়োজিত মোল সংখ্যা দিয়ে অঙ্কটা করব। সাম্যাবস্থায় মোল সংখ্যা বা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা দেওয়া থাকলে আমরা বিয়োজিত মোল সংখ্যা দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে আমি ধরে নিলাম A থেকে X মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে 3 - X হবে। আর A থেকে যতটুকু বিক্রিয়া করে B থেকে কিন্তু তার 3 গুণ বেশি বিক্রিয়া করবে, তার মানে এখানে 3X পরিমাণ বিয়োজিত হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? আর উৎপন্ন হবে 2X পরিমাণ। এখন বলা আছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কিন্তু 3 - X প্লাস 7 - 3X প্লাস হচ্ছে 2X ইকুয়ালস টু হচ্ছে 6.5। আচ্ছা, এটাকে 6.5 না দিয়ে এটাকে 12.5 দাও। হ্যাঁ, 12.5 প্রশ্নের মতো চেঞ্জ করে নাও, 12.5। তাহলে এখান থেকে হিসাব করে আমি এক্স এর মানটা কি বের করতে পারবো? জি স্যার। এবং সেই মানটা এখানে বসিয়ে তারপর আমরা অঙ্কটা করবো। এখন করা যাবে না? জি স্যার এটা পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা তোমরা করবা। হ্যাঁ, এটা তোমাদের টাস্ক। এটা 12.5 করে নিও।